শুনতেছি ভাই। ওকে, ধন্যবাদ ভাই। জহির ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন? এই তো সোহেল ভাই বলতেছিলাম ভাই। হ্যাঁ, এক নোমান আসুক, আমরা এর মধ্যে শুরু করে দিই। ও আস্তে আস্তে আসুক। আচ্ছা তাহলে আহ, আজকের ক্লাসে আমরা ডকারটা ইনস্টল দিব আমাদের ভার্চুয়াল মেশিনে আর কি। তো তার আগে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে আর কি লগ ইন করবো। তো নর্মালি আমরা এসএসএইচ এ দিয়ে এভাবে ইউজার নেম এসএসএইচ ইউজার নেম দিয়ে তারপর আর কি ভিএম এর আইপি এভাবে দিয়ে আমরা লগ ইন করি। এখানে তার পাসওয়ার্ড চাই। তো এইভাবে লগ ইন হয়ে যায়। তো আমরা যদি চাই যে আইপিটা সরি হ্যাঁ ভাই বলেন। জয় ভাই বলেন ভাই। এই যে আইপিটা যেটা কোন বিএম এর আইপিটা আমি পোর্ট করলাম? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখানে আমার একটা ভিএম চলতেছে, সেটা হচ্ছে কিউব ওয়ার্কার ভিএম। তো সেই ভিএম এ আর কি আমরা আইপিটা দিলাম। তো আমরা এখানে যদি আইপি স্পেস এ দিই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার আইপি হচ্ছে 192.168.0.105। তো আচ্ছা, আমরা এটার জন্য তো আলাদা এটা কি একটা আলাদা কোনো বিএম? ভিএম লাগবে, করা তো হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আলাদা ভিএম আমি আমি আলাদা ভিএম নিয়ে করতেছি, কারণ ভিএম আপনাদের ক্রিয়েট করা লাগবেই, আপনাদের কুবারনেটিস এর জন্যও লাগবে, ডকারের জন্য ওই জন্য করে নিচ্ছি একবারে। এটা আপনি চাইলে আপনার পিসিতেও করতে পারেন ডকারটা, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন আচ্ছা, কুবারনেটিসে আমি তো একটা উবুন্টু মেশিন একটা একটা বিএম এর মধ্যে একটা উবুন্টু মেশিন রেডি করেছি। আচ্ছা আচ্ছা, অ্যানাদার আরেকটা বিএম আমাকে ক্রিয়েট করতে হবে। ওটা আপনি এখন একটা দিয়েই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যখন কুবারনেটিসে আমরা যাব তখন আমাদের আর একটা ভিএম লাগবে, একটা মাস্টার লাগে, একটা ওয়ার্কার লাগে। তো আমরা আপাতত আচ্ছা, একটা হইলেই আপনার হবে, কোনো সমস্যা নেই। মানে জহির ভাই, শাওন ভাই ওই ভিএম এ দেখাইতেছে, বুঝছেন? কুবারনেটিসে গেলে ওই যে মাস্টার ভিএম আর ভিএম লাগবে আর কি, ওই ক্লাস্টারিং এর জন্য, তাই না এই শাওন ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো আপাতত মাস্টারিং এর জন্য লাগে আর কি। তো আমি দুইটা ক্রিয়েট করছি। হ্যাঁ তো আপাতত একটা হইলেই হবে, আচ্ছা, সমস্যা আচ্ছা। নাই কোনো। হ্যাঁ, তো হ্যাঁ ওইটাই আর কি এখন তো আমি এখন এই ভিএম এ আর কি আমি ডকারটা সেটআপ দিব। ডকার সেটআপ দিয়ে আমি কাজ শুরু করব। আমি ডকার নরমালি স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে স্ক্র্যাচ থেকে সেটআপ দিবেন ডকার। ওয়েবসাইট থেকে কিছু দেখানো লাগবে? ওয়েবসাইট থেকে না না, আচ্ছা মানে আমি আপনার স্ক্র্যাচ বলতে আপনার একবারে বেসিক থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একবারে শুরু থেকে দেখাচ্ছি। তো এখানে আমি লগ ইন করলাম পাসওয়ার্ড দিয়ে। তো এইভাবে বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা টাইম সাপেক্ষ। তো আপনারা চাইলে আপনার যে আহ, যে পিসি আছে, মানে মেইন যে পিসি আছে, সেটার যে আমরা কি থাকে সেটার, সেই কিটা আমরা রাখে আসতে পারি। সেই কিটা যদি আমরা রাখে আসি ওই ভিএম এ, তাহলে ও আর পাসওয়ার্ড আপনার থেকে চাবে না। তো এখান থেকে ধরেন কমান্ডটা বের করি। কমান্ডটা হচ্ছে এসএসএইচ কপি আইডি, তারপর ইউজার নেম, তারপর আইপি। এখানে ফার্স্টবার একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে ভিএম এর পাসওয়ার্ড, সেটা দিয়ে দিতে হবে ফার্স্টে।
যেখানে বলতেছে নাম্বার অফ কিস অ্যাডেড, তো এটা আসলে বলতেছে যে এটার যে একটা কি আছে সেই কিটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি যদি এখানে সিম্পলি লগ ইন করি তাহলে আমি একবারে পায়ে যাব, এই যে এখন একবারে কিন্তু হচ্ছে। জহির ভাই, আফজাল ভাই বুঝছেন এটা কি করছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ভাই এসএসএসটা যেন আমার বারবার পাসওয়ার্ডটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করতে হয়, এর জন্য আমি এটাকে টেক্সট করে দিলাম, কপি করে দিলাম। আইপিটা নিলেন কোথেকে শান ভাই? আইপিটা IP আমি VM এর নিয়েছি IP এই যে ভিএম এর আইপি দেওয়ার জন্য আপনি আইপি স্পেসে দিবেন। তো এখানে আপনি এই যে আইপিটা দেখতে পাবেন 192.168। এখন এটা যদি আপনারা করতে চান এটাও আমি বলে দিই, নরমালি এই সেটিংসটা থাকে না, আপনার ভিএম থেকে সেটিংসে যায় এখানে নেটওয়ার্ক পাবেন, এই নেটওয়ার্কে ব্রিজ অ্যাডাপ্টারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করে দিলে আপনি আপনার ভিএম থেকে আপনার পিসির কানেকশন পাবেন না। তো এটা অন করে দিলে আপনার তখন এই সিরিজের আইপি চলে আসবে 192 সিরিজের, এর আগে থাকবে 10 সিরিজের আইপি। আর যদি এইটা অন করে দেন তাহলে আর কি আপনারা ঠিক আছে ভাই। ব্রিজ অ্যাডাপ্টার এটা অন করে দিলে আপনারা এই সিরিজের আইপি পাইবেন। তো আমরা শুরু করে দেই আর কি। মাহাদি ভাই কি রেকর্ডিং করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি করতেছি ভাই, আমি অফিসের পিসিতে এসএসএস করে ঢুকছি। আচ্ছা, আমি আমার করার দরকার আছে? মানে এটা দেখাবেন নাকি এরকম কিছু? না না, এটা রেকর্ডিং করার দরকার আছে। আমি রেকর্ডিং করতেছি, আপনি করতে পারেন, সমস্যা নাই, না করলে সমস্যা নাই, সবাই সবাইটা করে নিতেছে। এই আমার কাছে করা মাধব ভাই আপনি আমাদের দিয়েন ভাই, আমার আচ্ছা। আমি কিন্তু করতেছি না। আপনার কি সফটওয়্যারটা নাই নাকি? না সফটওয়্যার আছে, আমি আবার একটু বেড়াতে আসছি এই জায়গায় ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে আছে, আমি আপলোড করে দিব না। ওকে। তো ফার্স্টে আপডেট করে দিতে হবে আর কি। এখন যেহেতু আমার আলাদা কোনো বিএম রেডি করা হয় নাই, তাহলে কি আমার এক্সিস্টিং বিএম এর মধ্যে আমি ইনস্টল করব? হ্যাঁ হ্যাঁ, এক্সিস্টিং ভিএমআই করতে পারবেন, কোনো সমস্যা নাই। জহির ভাই, এখন আপনি যেটা আপনার ওই ভিএমওয়্যার এর ভিতরে যে একটা মেশিন বানাইছিলেন না, ওইটা দিয়ে আপাতত করেন, সমস্যা নাই। ভিএম আপাতত এখন লাগবে না, শানবাই তো এখন কুবারনেটিস দেখাচ্ছে না, জাস্ট ডকারের আর কি ইমেজ টিমেজ কিভাবে বানাইতে হয় হয়তো এগুলা কিছু একটা জিনিস করতেছে আর কি, বুঝছেন, গ্রুপ ট্রুপ। এই আপাতত এটা করেন, পরবর্তীতে একটা বানাই নিয়েন, মানে এখন বানাইতে গেলে হবে, ঠিক না শান ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা আপডেট করলাম, তারপরে আমরা ডকারটা ইনস্টল করতেছি এখন।
ডকার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এনাবল করবো, যেন এটা অফ করার পরেও আর কি যেন আমরা এটা আবার চালু হয়ে যায় আর কি। গেম অফ করার পর অন করার পর যেন ডকারটা চালু থাকে অটোমেটিক। তো আমরা এটা এনাবল করলাম। এখন আমরা এখানে গ্রুপ অ্যাড করব, আর এই গ্রুপকে মানে সুডো পারমিশন দিব, যেন আমরা যখন ডকার কমান্ডটা চালাবো, এটা অলরেডি আছে। তো আমরা জাস্ট সুডো পারমিশন দিই ডকার গ্রুপটাকে, কারণ যখন ডকার কমান্ড দিয়ে চালাবো আমরা, ওখানে যেন সুডো না দেওয়া লাগে, বারবার যেন সুডো না দেওয়া লাগে, আমরা শুধু ডকার কমান্ড দিয়েই যেন চালাইতে পারি। তো এখন ডকার ভার্সন দিই, আমার শুধু ডকার ভার্সন দিয়ে আমি কমান্ডটা চালাইতে পারতেছি। শান ভাই ওইখানে লিখছি অলরেডি এক্সিস্ট ডকার গ্রুপে। হ্যাঁ, মানে এটা অটোমেটিক গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে, তো আমাকে আর দরকার নেই ক্রিয়েট করার। পারমিশন দিয়ে দিলেন। আফজাল ভাই, জহির ভাই হ্যাঁ। বুঝছেন না? এই ক্লাসটা মনে হয় আগে আমি নিছিলাম, এই লিনাক্সে যখন ক্লাসটা নিছিলাম তখন আমি দেখাচ্ছিলাম যে একটা কে কিভাবে পারমিশন দিই। হ্যাঁ হ্যাঁ মানে এর আগের ক্লাসে নাকি? ডকার ঢোকানো। ও ডকার পিএসটা দিবেন কেন সামনে? ডকার পিস আমি পিএস দিয়ে জাস্ট আমি চেক ভার্সন করতেছি দেখছি, যে ভার্সন কোনটা কাজ করছে। ভিএস মানে ভার্সন আফজাল ভাই। হ্যাঁ, না পিএস মানে ও আপনার পিএস মানে ডকারের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কন্টেইনার আমি শুধু দেখাবে আর পিএস। কি। এখন কোনো কন্টেইনার নাই, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনাদের যে সুডো কমান্ড ছাড়া আমি শুধু ডকার কমান্ড দিয়ে এক্সিকিউট করতেছি কমান্ডগুলো। তো এই জিনিসগুলো দেখাচ্ছি আপনাকে পরবর্তীতে। এখন দেখেন এখানে কোনো কিছু নাই, কারণ এটা একটা ফ্রেশ ডকার ইনস্টল করা হয়েছে। এখানে ডকার ইমেজেস দিয়ে আমি দিলাম, এখানে আর কি কোনো ইমেজ দেখাচ্ছে না। তো আমাদের কোনো ইমেজ নাই, কোনো ডকার কন্টেইনার এখনো নাই। তো জাস্ট ডকার ভার্সনটা দিয়ে আমি তো এখন আমরা কি করব, আমরা এখন ডকার ইমেজ বানাবো। কিছু কমান্ড গুলা দেখে নিতে হবে। ডকার ভার্সন আমি যখন দিচ্ছি, ডকার ভার্সন দিয়ে আমরা ডকার ভার্সনটা দেখতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জয়েন করলাম। আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা প্রবলেম পাচ্ছি ক্লাসের না মাঝখানে হ্যাঁ হ্যাঁ, কি ইয়া ভাই problem? বলেন, জহির ভাই বলেন। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম নোমান। জাকির ভাই বলেন। এই যে, আমি যখন ইউজার মোড চেঞ্জ করতে যাচ্ছিলাম, হ্যাঁ, তখন একটা এরর দিচ্ছে। আচ্ছা আপনি কি ধরেন এই কমান্ডটা চালাইছেন? উপরের পেজে যান। হ্যাঁ হ্যাঁ, শুধু ইউজার মোড হাইফেন স্পেস হাইফেন এজি ডকার ডলার ইউজার দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে হয়ে যাবে। আপনি জি কি বড় ক্যাপিটাল লেটারে দিছেন? জি কি ক্যাপিটাল? বড়াতে জি। ও আচ্ছা, সরি আমি স্মল লেটার ইউজ করছি। আচ্ছা আচ্ছা, হবে এবার মনে হচ্ছে। সমস্যা নাই, আপনি এটা পরে করতে পারেন, আপাতত দেখতে পারেন। হ্যাঁ, রান করছে ইয়েস। হ্যাঁ, তো আমরা কমান্ড গুলো দেখে নেই আর কি। ডকার ভার্সন, ডকার ইমেজ, ডকার পিএস দিয়ে কন্টেনার দেখে যে কোন কন্টেনার চলতেছে। আর ডকার পিএস এ মাইনাস এ মানে আপনার সব কন্টেনার দেখাবে, যেটা চলতেছে না বা যেটা বন্ধ হয়ে আছে সেটাও দেখাবে। তো এখন এখানে কিছু নাই, কিছু দেখাচ্ছে না। তারপর আমরা যদি ডকার রান চালাই, তাহলে আমরা এখানে একটা ইনজিনিক্স ইমেজকে আমরা চালাইতে পারবো। আর মাইনাস ডিটা হচ্ছে আপনার ডিট্যাচ মোড, মানে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে। তারপর যদি কোনো কন্টেনারকে স্টপ করতে চাই, তাহলে ডকার স্টপ কমান্ড দেবো। এইগুলা কমান্ড আমি দেখাবো আস্তে আস্তে, মানে আস্তে বলতে ফার্স্টে তো আমাকে এই ইমেজটা বিল্ড করতে হবে, তারপরে সব কমান্ড এক এক করে দেখাবো। তার আগে জাস্ট একটা রিভিউ। আর ডকার আরএম বলতে হচ্ছে রিমুভ। আপনি যদি কন্টেনারটাকে কোনো রিমুভ করে দিতে চান একবারে, তো আরএম দিবেন। আর শান ভাই, ইমেজের জন্য শান ভাই একটু ডিসক্রাইব করতে পারেন ওনাদের জন্য কন্টেইনার ইমেজের মধ্যে পার্থক্যটা একটু বলেন ওনাদের।
হ্যাঁ, এটা আমি অলরেডি ও, বলছেন। ডিসক্রাইব করছিলাম মনে হয় গত ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমি তো একটু এই যে কন্টেইনার ভার্সেস ইমেজ, এটা আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো অন্যরা জানে। তো কন্টেইনার হচ্ছে রানিং ভার্সন অফ ইমেজ। আপনি যখন একটা ইমেজকে রান করাবেন তখনই ওটা কন্টেইনার হয়ে যাবে। আর ইমেজটা হচ্ছে আপনার ওই যে প্যাকেজ আমরা করি সবকিছু, ধরেন একটা ফুল এনভায়রনমেন্ট আপনার সোর্স কোড সহ আপনি সেটাকে প্যাকেজ আকারে পাবলিশ যদি করেন বা প্যাকেজ আকারে সেটা বিল্ড করেন, তাহলে একটা ডকার ইমেজ ক্রিয়েট হবে। যেমন ধরেন আমার এই পিসিতে আমি একটা নোড জেএস এর কোনো মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন চালাই। তো আমি চাচ্ছি যে এটা আপনাদের মধ্যে যে কেউ একজন চালাবেন। তো আমি কি করব, আমি এটা ডকার ফাইল বানাবো, ডকার ফাইল বানায় আপনাদের দিয়ে দিব। তাহলে কি হবে, আপনারা যখন এটা বিল্ড করবেন তো এখানে আমি যেই জিনিসগুলা আর কি ইউজ করে চালাচ্ছি সেম জিনিস আপনারাও একবারে পাই যাবেন। তো এগুলো আর কি আলোচনা করা হয়েছে গত ক্লাসে, যে ডকার কেন ইউজ করি, এর প্রিভিলেজ মানে সুবিধা কি। তো পরবর্তীতে হয়তো যদি আগে আমরা আরো আলোচনা করব এগুলো নিয়ে। তো এখন আজকে প্র্যাকটিক্যাল যেটা আছে সেটা সেই জিনিসগুলো করি আর কি। তো এই যে আরএমআই দিয়ে আপনি এই ইমেজটাকে রিমুভ করতে পারেন, এই কমান্ডটা দেখাচ্ছি আমি। তো তার আগে মানে বেসিক কিছু জিনিস, আমরা যে একটা ডকার ফাইল বানাবো তার আগে বেসিক কিছু জিনিস শিখবো আর কি। তো আমি আপনাদেরকে ফার্স্টে ডকার ফাইল ছাড়াই কিভাবে আপনি একটা ডকার ইমেজকে চালাবেন সেটা দেখাচ্ছি। ডকারের কিছু রেডিমেড ইমেজ আছে, যেমন ইঞ্জিনেক্স। তো আমি এই ইঞ্জিনেক্স ইমেজকে এই চালায় দেখাচ্ছি। এরপরে আমি ডকার ফাইল একটা লিখবো, ওই ডকার ফাইলটাকে বিল্ড করব, তারপরে চালাবো। তো আমি যদি এখানে একটা ইঞ্জিনেক্স ইমেজকে চালাই, তো ফার্স্টে কি করবে, ও দেখবে যে আসলে ওই ইমেজটা আছে নাকি লোকাল। যদি না থাকে ওই ইমেজটাকে পুল করতেছে থেকে অফিসিয়াল যে ইঞ্জিনেক্স এর রিপোজিটরি আছে, কন্টেইনার রেজিস্ট্রি আছে, সেখান থেকে পুল করতেছে। এখানে এখন দেখাচ্ছে যে ওই ইমেজটা পুল হচ্ছে। তো বিভিন্ন স্টেপ আছে আর কি, তো সেগুলো ডাউনলোড হচ্ছে। যেমন ওই ইঞ্জিনেক্স এর ইমেজের হয়তো বেস অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু ইউজ হয়েছে, তো সেটা নামাচ্ছে। তারপরে ইঞ্জিনেক্স এর মেইন যে সফটওয়্যার প্যাকেজ সেটা নামাচ্ছে। তো এইভাবে আরো অনেক কিছু নামাচ্ছে। তো এটা যখন নামানো হয়ে যাবে তখন ও কি করতেছে, সেই ইমেজটাকে রান করাই দিচ্ছে। তো এখন আমরা দেখি যে এখানে কি ইমেজ আছে। এই যে এখানে nginx এর ইমেজ নামে গেছে, লেটেস্ট ট্যাগ হচ্ছে লেটেস্ট ইমেজ আইডি। এখন আমরা দেখি। আফজাল ভাই বুঝতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি। এখন সমস্যা নাই, মানে এটা যদি আপনাদের ফার্স্ট হয়, হ্যাঁ এটা ফার্স্ট দেখতেছেন, এরপরে এই ভিডিওটা হয়তো দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন। এইভাবে আস্তে আস্তে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। মানে ইনশাআল্লাহ ফার্স্ট চান্সে যে 100% বুঝবেন এমন কিন্তু না, এবং কেউ এটা বুঝে না। মানে ফার্স্ট চান্স যদি নতুন জিনিস ভাই, যদি একদমই কিছু না বুঝলে আপনার ফোন দিব না, সমস্যা নেই শান্ত ভাই। হ্যাঁ সমস্যা নাই, আপনি এই ভিডিওগুলো দেখবেন, আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। এটা মানে এটা নিয়ে ভয়ের কিছু নাই, টাইম দিতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে ডকার পিএস দিয়ে আমি যখন চালাইলাম কমান্ডটা, তখন আমি এখানে দেখতেছি যে একটা এখানে কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে এবং কন্টেইনারটা চলতেছে কিন্তু। এবং এখানে দেখাচ্ছে যে এটা 18 সেকেন্ড আগে ক্রিয়েট হয়েছে। তো এখন আমি এই কন্টেইনারটা যেহেতু 80 পোর্টে চলতেছে, আমি এখন তাহলে এখানে দেখি এই যে আমি এই আইপিটা কিসের, তো ভিএম এর এই আইপিটা, হ্যাঁ এই আইপিটা হচ্ছে যে যেখানে আমি ডকারটা ইনস্টল দিছি।
সেখানকার আইপি 100.5 তো আমি এখান থেকেও আমি আমার পিসি থেকেও আমি এটাকে অ্যাক্সেস করছি, তো এখানে আইপি দিলেও আমি দেখতে পারবো যে এটা আইপি 105। তো আমি অবশ্যই ব্রাউজারে সেটাই আমি হিট করছি, তো এখানে আমার Nginx এর যে পেজটা সেটা চলে আসছে। তার মানে আমি যে মাইক্রো সার্ভিস আমি বানাইছি সেই মাইক্রো সার্ভিসটা আসলে আমি রান করাইতে পারছি। তো ওই ডকার ইমেজটা এখন বোঝা গেল যে এটা চলতেছে, একবারে কোনো সমস্যা ছাড়াই চলতেছে। তো এখানে আমি কমান্ডটাকে আবার ডিসক্রাইব করি আর কি। ডকার রান দিয়ে আমি আসলে রান করাবো কোনো ইমেজটাকে। -d হচ্ছে ডিট্যাচ মোড, মানে এটা যদি আমি ডি না দিতাম তাহলে কিন্তু ওই Nginx এর ওই লগ সহ দেখাইতো যে কি কি রান করতেছে। তো আমাদের তো এটা দরকার নাই, আমার এটা আমরা চাই যে এটা ব্যাকগ্রাউন্ডে চলুক, কারণ এখানে আমরা আরো কাজ করব। আর -p হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং, আপনি পোর্ট ফরওয়ার্ড করতেছেন কোথা থেকে কোথায়, ধরেন আপনি কোন পোর্টে চাচ্ছেন সেটা ফার্স্টে আসবে। আমি চাচ্ছি 80 পোর্টে, এবং Nginx-টা আসলেই কোন পোর্টে আছে সেটা হচ্ছে পরবর্তীতে যে পোর্টটা সেটাও 80-তে আছে, তাহলে 80 to 80। এখন যদি আমার একটা পাইথন ইমেজ, মানে পাইথনের যে ফ্লাস্ক ইমেজ, সেটা যদি 5000 পোর্টে চলে, আমি যদি সেটা 80 পোর্টে ম্যাপ করতে চাই তাহলে কি করতে হবে? আমি ফার্স্টে দিব ধরেন 80, হ্যাঁ, তারপরে 5000। নোমান ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমার এখানে কমান্ডটা কেন যে রান করে নাই? কমান্ডটা কি দেখাচ্ছে আপনার? এই যে ডকার স্পেস রান স্পেস -d স্পেস -p স্পেস 80:80 স্পেস Nginx। হ্যাঁ, এরর কি দেখাইছে? রান করে নাই তো। এটা তারপর কি এই যে আনএবল টু ফাইন্ড ইমেজ যেগুলা দেখাবে না লোকালি, তারপর got permission denied while trying to connect to the docker daemon। Okay, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি মনে হয় এই যে এই সমস্যাটা হয়েছে যে আপনার এখানে সুডো পারমিশন হয়তো কোনো মতে পায়নি। সুডো দিয়ে দেন নাকি এই কমান্ডটা চালাইছিলেন? এই কমান্ডটা না চালাইলে আপনি সুডো দিয়ে পাবেন, সুডো দিলে পারমিশনটা এটা পাবেন। চালাই নাই, শুধু আচ্ছা, এটা চালাইতে হবে। এটা আর কি ওই ডকার গ্রুপটাকে পারমিশন দিয়ে দিবে। তো এটা চালাইলে আপনি দেখবেন যে ডকার সুডো ছাড়া চালাইতে পারবেন। এটা দিয়ে তারপর ডকার রান কমান্ডটা চালান, দেখবেন যে পাই যাবেন। হ্যাঁ ছোট দিয়ে দিছি, আবার পাচ্ছি। হ্যাঁ, তো আপনাকে কিন্তু বারবার সুডো দেওয়া লাগবে, কারণ নাহলে ও কিছুই আচ্ছা, পাবে আমি না। তাহলে ওই নিউ গ্রুপটা কমান্ডটা দিয়ে দেব। হ্যাঁ, নিউ গ্রুপ ওই কমান্ডটা চালায় দিলে আপনি তাহলে আপনাকে বারবার সুডো চালানো লাগবে না, আমি যেভাবে দেখালাম আর কি। তো এখন আমি দেখাই দিলাম এখানে একটা বেসিক Nginx ইমেজ কিভাবে আপনি ডকারে চালাবেন, একবারে কয়েকটা জাস্ট কমান্ড দিয়ে আপনি চালাচ্ছেন। তো এখন আমি কি করব, এখন আমি একটা পাইথন ফ্লাস্কের সোর্স কোড নিব। সেই সোর্স কোডে একটা ডকার ফাইল থাকবে, সেই ডকার ফাইলটা আমি বিল্ড করব এবং বিল্ড করে সেটা আমি রান করাবো। তো এর জন্য কিছু ডকার ফাইল আপনারা যখন লিখবেন তার জন্য কিছু সিনট্যাক্স আছে, কিছু কমান্ড আছে যেটা আপনাদের জানার দরকার। তো সেই কমান্ডগুলা আর কি জানা দরকার, প্লাস তাদের মধ্যে ডিফারেন্স আর কি। তো আমি এখানে ডকার ইমেজ ডকার ফাইল আর কি নিছি। তো ডকার ফাইলে প্রথমে আমি যেহেতু পাইথনের আমি চালাবো, পাইথনের মাইক্রো সার্ভিস চালাবো, এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে পাইথনটা ইনস্টল দিতে হবে। তো আমরা যদি কোনো কিছু ইনস্টল দিতে চাই তো ফার্স্টে ফ্রম দিয়ে শুরু করতে হবে। আপনি যদি এখানে .NET কোড দিতে চান তাহলে ফ্রম মাইক্রোসফটের যে .NET কোড আছে সেটা দিয়ে দিবেন।
তো তাহলে ও কি করবে, ও .NET করে ইনস্টল করে দেবে। বা এখানে যে উবুন্টু দিতে চান ফ্রম শান ভাই ওই যে মাইক্রোসফটের .NET কোর ওটা কি দিব এখানে যদি মাইক্রোসফটের mcr.microsoft.com/.net কোড, তারপর ভার্সন এরকম একটা আছে, আপনারা সার্চ দিলেই পাই যাবেন। ও মানে এক একটার এক এক রুলস আছে আর কি। আপনারা এটা আসলে আপনি আচ্ছা আচ্ছা গুগলে সার্চ দিলেই বের করে ফেলা যায়। আচ্ছা এটাকে কি বলে, এটাকে কিভাবে বলবো আর কি, বুঝাবো কি? এটা হচ্ছে বেস ইমেজ বলতে হবে। বেজ ইমেজ, আচ্ছা বেজ ইমেজ, আচ্ছা তাহলে মানে অ্যাঙ্গুলারের জন্য তো ওদের নিজস্ব আছে তাই না? হ্যাঁ, অ্যাঙ্গুলারের জন্য আছে। অ্যাঙ্গুলারের জন্য আপনার কি লাগবে, নোট লাগবে। নোট লাগবে, যেমন এখানে আমি অ্যাঙ্গুলারেও দেখাবো। আচ্ছা আচ্ছা এখানে সমস্যা নাই, সমস্যা ফ্রম নোট, মানে এটা আমরা কি নোট নামাইছি। তো আমরা অ্যাঙ্গুলারটা পরে দেখি, যেহেতু এটা আবার মাল্টি স্টেজ। ডকার ইমেজ আপনারা অনেকভাবে বিল্ড করতে পারেন, অনেক স্টেজে বিল্ড করতে পারেন। তো আচ্ছা আপনারা যারা যারা বেজ ইমেজগুলো যারা পিএইচপি তে কাজ করে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তারা পিএইচপি এর জন্য আর কি বেজ ইমেজ Right. নিয়ে নিবে। হ্যাঁ, পিএইচপি ওটা কি ওরাকল হলে ওরাকলের জন্য নিয়ে নিবে? হ্যাঁ, ওরা ওর নিজস্ব base image আছে। জাভার জন্য হলে জাভা, সবগুলারে বানানো আছে। মানে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি সবগুলার আপনি ডকার বেস ইমেজ পাবেন না। কারণ টেকনোলজি এখন সব ডকারে চলে গেছে, সব মাইক্রো সার্ভিসে চলে গেছে, তো আপনি এগুলা পাবেন নাই। তো এখন এখানে আপনি যদি লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করেন তাহলে পাবেন। কারণ আপনি যদি .NET যে ওল্ড ফ্রেমওয়ার্ক সেগুলো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু পাবেন না। তো লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই পাবেন। তো আমরা এখানে পাইথনের একটা ফ্লাস্ক ওই মাইক্রো সার্ভিস বানাবো। তো এখানে আমরা পাইথন ইনস্টল করে নিচ্ছি। তারপর এখানে ওয়ার্ক ডাইরেক্টরি আছে। ওয়ার্ক ডাইরেক্টরি যদি আপনি মানে বুঝাবেন যে আসলে আপনার ওই ডকার ইমেজের ওয়ার্ক ডাইরেক্টরিটা কোথায় হবে, মানে আপনার যে মাইক্রো সার্ভিসের যে সোর্স কোডটা আছে সেটা কোথায়, কোন ফোল্ডারে যাবে, কোন ডিরেক্টরিতে যাবে। তো এটা হচ্ছে ওয়ার্ক ডাইরেক্টরি। তারপর আপনি কি করবেন, আপনি কপি করবেন। কপি কি করবেন, কপি করবেন হচ্ছে আপনার যে কারেন্ট সোর্স কোডের ফোল্ডারটা আছে সেটা কপি করে রাখবেন কোথায়, যেটা ডকার ইমেজের ওয়ার্ক ডাইরেক্টরি সেটা রাখবেন। তো আমি কি করছি, এখানে ধরো আমার কারেন্ট যে লোকাল সোর্স কোডের ফোল্ডার আছে সেটা আমি কপি করে আমি ডকারের যে ওয়ার্ক ডাইরেক্টরি আছে এই যে স্ল্যাশার সেটা রাখছি। দুইটাই সেম নাম রাখছি। তো দুইটা সেম নাম রাখতে হবে এমন কিছু না, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট নেমও রাখতে পারেন। কেউ সোর্স ইউজ করে এসআরসি, কেউ অ্যাপ ইউজ করে, এটা আসলে নিজেদের উপর ডিপেন্ড করবে। আমি যখন কপি করলাম এখন কি করব, এই জিনিসগুলো আসলে বোঝার জন্য আপনারা যদি ডেভেলপমেন্ট কোনো কিছু ডেভেলপমেন্ট বা কোনো ধরেন সোর্স কোড যদি চালান বা ম্যানুয়ালিও যদি চালান, যদি নিজেদের পিসিতে চালান, তাহলে এই জিনিসগুলো আসলে আপনাদের আরো ক্লিয়ার হবে। যেমন আমরা ম্যানুয়ালি যখন কোনো ফ্লাস্ক সার্ভার চালাই বা ফ্লাস্কের কোনো মাইক্রো সার্ভিস লোকালি চালাই, তখন কিন্তু এই সেম কাজগুলাই করি। যেমন এখানে আমি কি করি, যে পিপ কমান্ড, পিপ হচ্ছে আপনার পাইথনের প্যাকেজ ম্যানেজার। তো আপনি যদি একটা টেক্সট ফাইলে কি কি ইনস্টল দিতে হবে পাইথনের জন্য সেগুলা লিখে রাখেন, তারপর পিপ ইনস্টল এই মাইনাস আর হচ্ছে রিকারসিভ, আপনার রিকারসিভ দিয়ে আপনি যদি টেক্সট ফাইলটা দিয়ে দেন তাহলে ও সব কিছু ইনস্টল করে ফেলবে। তো লোকালিও কিন্তু এই কাজগুলাই আমরা করি যখন আমরা কোনো মানে লোকালি ডেভেলপ করি। তো এই কমান্ড দেওয়ার পর আমরা কি করি, তো পাইথন দিয়ে পাইথনের যে মেইন ফাইলটা আছে সেটা চালাই দিই, তখন ও আর কি রান করে দেয়। তো আমরা এখানে যে রান কমান্ড দিয়েছে, রান কমান্ড দিয়ে আসলে আপনি যে কোনো কমান্ড চালাইতে পারবেন। আমরা যে এর আগে দেখছি যে এপিটি ইনস্টল, কিছু ইনস্টল করলাম, সেটা আপনি চালাতে পারবেন। ধরেন আপনার এই মাইক্রো সার্ভিসে এমন একটা সফটওয়্যার প্যাকেজ লাগবে, ধরেন ড্রয়িং সফটওয়্যার প্যাকেজ, যেটা আপনাকে ইনস্টল করে দিতে হবে। তাহলে এখানে আপনি কি দিবেন, এখানে আপনি আর একটা কমান্ড দিতে পারেন। যেহেতু এখানে আমরা পাইথনের রিকোয়ারমেন্ট ডট টেক্সট দিয়ে করি, তো এখানে রিকোয়ারমেন্ট ডট টেক্সটে ওই সফটওয়্যারটার নাম লিখে দিলেও হবে। আলাদাভাবে যদি দিতে চান তাহলে আলাদাভাবে এখানে রান, এখানে এপিটি ইনস্টল
দিলে ওই সফটওয়্যারটার নাম দিলে ওইভাবে রান হয়ে যাবে। তো আমরা এটা ইউজ করবো না এখানে। এগুলা নর্মালি ইউজ হয় আপনার ডটনেট করে আলাদাভাবে হয়তো দিয়ে দিতে হয়, কারণ এখানে পাইথনের ওইভাবে দেওয়া লাগে না, পাইথনের পিপ ইনস্টল এইভাবে দিলেই হয়। শাহান ভাই এখানে আপডেট দেখাইলে তো আপডেট নিবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আপডেট দেখালে আপডেট নিয়ে, মানে এখানে আপনি সব লিনাক্সের কমান্ডে চালাইতে পারবেন। তার মানে এই জন্য আর কি ফার্স্টে আমরা লিনাক্স কোর্সটা বেসিক রাখছি, কারণ এখানে কিন্তু সব লিনাক্সের, আপনি যে ডকার ফাইল লিখতেছেন এখানে সব লিনাক্সের কমান্ডেই। তো এই বেসিক যে কমান্ডগুলো আছে যে রান দিয়ে আপনি যে কোনো কিছু চালাইতে পারবেন। তারপর এখানে সিএমডি আছে, সিএমডি দিয়ে কি করতে পারবেন আপনি, সিএমডি দিয়ে যেরকম উইন্ডোজের সিএমডি আছে, উইন্ডোজের সিএমডি তে আমরা কি করি, আমরা কমান্ড চালাই, সেরকম এখানেও সিএমডি আছে। এখানে সিএমডি তে আপনি জাস্ট রান করাই দিবেন একটা আপনার যে মাইক্রো সার্ভিস আছে সেটাকে রান করাই দিবেন। তো আমরা যারা ডেভেলপমেন্ট করছি বা যারা দেখছি আর কি, তো তারা জানে যে একটা পাইথন ফাইলকে কিভাবে রান করতে হয়। তো সেম জিনিসই আজকে এখানে রাখানো হয়েছে। আপনারা যদি নতুন হন তাহলে হয়তো জিনিসগুলো একটু নতুন নতুন লাগবে এটাই, কিন্তু মানে মেন জিনিস বুঝবেন। আর যদি বেশি কমপ্লেক্স লাগে তাহলে আপনারা কি করবেন, এই ডকার ফাইল ছাড়া আপনারা লোকালি রান করাবেন, তারপর এই ডকার ফাইল লিখতে পারেন। তো আসলে আমরা লোকালি যা করি সেই জিনিসগুলাই এই ডকার ফাইলে আমরা লিখে রাখছি। তো ফাইনালি আমরা কি করব, ওই মাইক্রো সার্ভিসকে আমরা 5000 পোর্টে এক্সপোজ করব। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে এখানে 5000 পোর্টে এক্সপোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক আর কি, আমরা একটা ডকার ফাইল ইমেজ বানাইছি। যদি আপনারা এটা ভালো মতো বুঝেন, এরপর থেকে যত ডকার ফাইল আসুক আপনারা লিখতে পারবেন আর কি। আর যদি সবকিছু লেখা সম্ভব না হয় তাহলে আপনারা হেল্প নিতে পারেন, ইন্টারনেট থেকেও হেল্প নিতে পারেন, গিটহাবে অনেক ডকার ফাইল লেখা আছে সেখান থেকেও হেল্প নিতে পারেন। তো আমি এই জিনিসগুলো যে লিখছি এগুলোর কিছু ডিফারেন্স আছে। যেমন এখানে যে আমি কপি ইউজ করছি, এর আর একটা অল্টারনেট বলতে পারেন অ্যাড কমান্ড। তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিছু। তো দুইটার আর কি প্যাটার্ন সেম। কপি দিয়ে আপনি কি করতে পারবেন, এক জায়গাকার ফোল্ডার আপনি অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। অ্যাড দিয়েও আপনি সেম কাজই করতে পারবেন, এক জায়গাকার ফোল্ডার অন্য জায়গায় নিতে পারবেন। আমরা লিনাক্সে যখন সিপি কমান্ড ইউজ করছি এটা সেম জিনিসই করে আর কি, জাস্ট এখানে কি হয়, এখানে সিপি কমান্ডটা আপনি ইউজ করতেছেন না। তো এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আপনি অ্যাড দিয়ে কি করতে পারবেন, অ্যাড দিয়ে আপনি একটা কমপ্লেক্স ফাইল, সেটা জিপ হইতে পারে, সেটা টার হইতে পারে, এটাকে আপনি এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন আপনার ডেস্টিনেশনে, কিন্তু কপি দিয়ে এটা করতে পারবেন না। তো নর্মালি আপনি এই কপি দিয়ে জাস্ট ফোল্ডারটাই আপনি জাস্ট কপি করে নিয়ে যেতে পারবেন। তো এই দুইটার মধ্যে এটাই আর কি ডিফারেন্স, কিন্তু সবাই কপিটাই ইউজ করতে পারবে, এটা হচ্ছে রিকমেন্ডেড করে। তো এরপরে হচ্ছে রান সিএমডি এন্ট্রি পয়েন্ট আর একটা আছে এন্ট্রি পয়েন্ট, এটা অ্যাডভান্স মানে পরবর্তীতে দেখাবো এন্ট্রি পয়েন্ট দিয়ে। আপাতত আমরা সিএমডি দিয়েই করি। তো এগুলোর মধ্যে পার্থক্য আছে। রান যেটা আমি দেখাইলাম, রান দিয়ে যে একটা পিপ ইনস্টল কমান্ড লেখে, যে ওখানে একটা সব প্যাকেজগুলো ইনস্টল করলাম একটা টেক্সট ফাইলের মধ্যে রেখে, তো সেই রান কমান্ডটা আসলে আপনার ইমেজের বিল্ড টাইমে কাজ করবে। মানে আপনি যখন ইমেজটা বিল্ড করতেছেন, যেমন ডকার বিল্ডের কমান্ড আছে, ডকার বিল্ড দিয়ে আপনি ইমেজ বিল্ড করতে পারবেন। সেই বিল্ড কমান্ড যখন চালাবেন তখন সে কিন্তু এই রান এক্সিকিউট করবে, সেটা অনলি বিল্ড টাইম। সেটা কন্টেনার যখন চলবে সে তখন এক্সিকিউট করবে না, রান এই মানে নিয়মে চলে। আপনার সিএমডিটা নিয়ে সিএমডি কিন্তু আপনার রান টাইমে চলবে, আপনার যখন কন্টেনারটা রান করবে তখনও কিন্তু ওই কমান্ডটা চলতেছে। কিন্তু এখানে আপনি কোনো আর্গুমেন্ট পাঠাইতে পারবেন না। আর্গুমেন্ট বলতে কি, আর্গুমেন্ট বলতে ধরেন আপনি
ডকার রান দিয়ে একটা কিছু আর্গুমেন্ট লিখে দিলেন বা প্যারামিটার পাঠাইলেন, সেটা সে হয়তো ধরতে পারবে না। আর এন্ট্রি পয়েন্ট ওই সেম সিএমডির মধ্যে, এন্ট্রি পয়েন্ট কিন্তু পার্থক্য হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর্গুমেন্ট সাপোর্ট করে। আপনি ডকার রান দিয়ে কিছু একটা লিখে দিলেন, পাঠাই দিলেন, সে সেটা ধরতে পারবে। তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। তো আপনারা কাজ করতে করতে আরো জানতে পারবেন, মানে এখন 100% বুঝতে হবে এমন কথা নাই, আমরা কাজ করতে করতে আরো দেখবো। শাওন ভাই এই এর আগের ওই স্লাইডটাতে একটু যাবেন, কপির আগের। হ্যাঁ এই যেটাতে, হ্যাঁ এখানে, না না এটা না, এটা না, কপির আগে ওই যে ইমেজের, এটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এই যে এখানে ওয়ার্ক ডির যেটা, এটা কি কাজ এটা হচ্ছে করে ভাই? ওয়ার্কিং ডিরেক্টরি। আপনি আপনার ইমেজের ওয়ার্কিং ডিরেক্টরিটা কই হবে, মানে আপনার আচ্ছা আচ্ছা, আপনি যে সোর্স কোডটা নিয়ে যাবেন, আপনার তো সোর্স কোডটা হ্যাঁ। অবশ্যই থাকতে হবে, তাই না, ডকার ইমেজের জি মধ্যে। জি, তো আপনার সোর্স কোডটা কোন ফোল্ডারে থাকবে বা কোন ডিরেক্টরি থাকবে, সেটা এটা দিয়ে আমরা নির্ধারণ করে দিতে পারবো। এটাই আর কাজ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা আর কি দেখি আর কি, আমরা সেম জিনিসে আর কি করবো। তো এখানে আমার একটা মাইক্রো সার্ভিস আছে, সেটা হচ্ছে ফ্লাস্কে বানানো পাইথনের। তো এখানে আপনারা দেখতেছেন এখানে অ্যাপ ফোল্ডার আছে। আমি দেখাই আর কি, অ্যাপ ফোল্ডারে আমি কিছু লিখে রাখছি মেইন ডট পাই। এখানে আমি জাস্ট ছোট একটা 5-6 লাইনের। তো এখানে জাস্ট আমি একটা ফাংশন নিছি হ্যালো নামের, সেখানে জাস্ট একটা সেন্টেন্স রিটার্ন করছি। এখানে আছে রানিং ফর কুবারনেটিস। তো আমি এটা কি করব, আমি এটা মডিফাই করব। আমি এখানে লিখব যে রানিং ফ্রম ডকার। মডিফাই করে ফেললাম। আমার অ্যাপ ফোল্ডারে আর কাজ না এখন। আচ্ছা তাহলে রিকোয়ারমেন্টসটা দেখাই, যে রিকোয়ারমেন্টসে কি কি ইনস্টল হবে। জাস্ট ফ্লাস্ক হচ্ছে মাইক্রো সার্ভিস, মাইক্রো ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে আপনার যেরকম পিএইচপির জন্য লারাভেল আছে, তারপরে নোড জেএস এর জন্য এক্সপ্রেস আছে, তারপর ডটনেট কোর আছে, সেরকম পাইথনের জন্য ফ্লাস্ক আছে মাইক্রো ফ্রেমওয়ার্ক। আবার পাইথনের জন্য জ্যাঙ্গো আছে। জ্যাঙ্গোটা হচ্ছে একটু মানে বড় কাজের জন্য, আর ফ্লাস্ক হচ্ছে ছোট ছোট কাজের জন্য। এগুলা কি ফ্রেমওয়ার্ক বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফ্রেমওয়ার্ক সব। তো ডেভঅপসে এই নলেজগুলো লাগে আর কি, কোনটার কি কাজ, কোনটার এক্সটেনশন কি, এই জিনিসগুলো লাগে। এই জিনিসগুলো হয়তো শেষের দিকে আলোচনা আমরা করতে পারি। এগুলো আসলে মানে বড় কিছু না, তারা এগুলা ইন্টারনেটে সার্চ দিয়েও দেখে নিতে পারবেন না, এগুলো শেখার কিছু না আসলে। কিন্তু মানে এগুলা জানতে হয়, মানে জানা রাখা ভালো। যেহেতু আপনাকে যদি কোনো সোর্স কোড দেয়, এটা আসলে কিসের সোর্স কোড, সেই জিনিসগুলো যদি আপনার ডেভেলপারদের যেরকম নলেজ মানে সেরকম না, মানে জাস্ট এটা স্ট্রাকচারটা, ফাইল স্ট্রাকচার কি, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ডেভেলপারের সাথে যে কমিউনিকেশনটা, সেটা আপনি ভালো করতে পারবেন। ডেভঅপসের কিন্তু এটা একটা মেইন গোল, যে অপারেশন টিম আর ডেভেলপার যে থাকে তাদের মধ্যে কমিউনিকেশনটা, এই ডেভঅপস এটা একটা কালচার বলা যায়। তো এই কমিউনিকেশনটা ভালো হওয়ার জন্য আপনাদের এই জিনিসগুলো জানতে হবে। তো এটা জানলে ভালো, মানে তাহলে মানে অ্যাডভান্স কিছু করতে পারবেন। আরো আছে এপিআই নিয়ে যদি আপনারা ভালো ধারণা রাখেন, এপিআই এর বিভিন্ন ধরনের
প্রোটোকল আছে। লোড টেস্টিং, এসটিপিপি বা হচ্ছে মার্কআপ যেসব টেস্টিং গুলো আছে, ফর্ম ভ্যালিডেশন, হ্যাঁ এইগুলো আসলে টেস্টাররা করে, মানে ডেভঅপস এর তেমন কিছু নাই। তবে আপনার ডেভঅপস এর কাজ আসতেও পারে। যেমন যদি বলে যে আপনি পাইপলাইন লেখেন, একটা সিআইসিডি পাইপলাইন লেখেন যেটা অটোমেটেড টেস্ট করবে, লোড টেস্ট করবে। লোড টেস্ট করে যদি ধরেন, বা লোড টেস্ট বাদ দিলাম, ইউনিট টেস্টিং করবে। ইউনিট টেস্ট করে যদি সে আর কি রেজাল্ট ভালো পায়, তাহলে সে কি করবে, সে ডকারটা বিল্ড করবে, ডকার ইমেজ বিল্ড করবে। আদারওয়াইজ সে কোনো মানে ওখানেই থামাই দিবে এবং আপনার যে পাইপলাইনটা সেটা ফেল হবে এবং বলে দিবে যে ইউনিট টেস্ট ফেল হয়েছে, এই জন্য ডকার বিল্ড হয়নি। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। তো মানে জাস্ট বলে মানে ধারণা দিলাম যে তখন আপনি যখন ওই ইউনিট টেস্টের পাইপলাইনটা লিখবেন, তখন আপনার কিন্তু ওই যে ইউনিট টেস্ট সম্পর্কে জানা লাগবে। আবার টেস্টারে লিখে দিবে, ওটা আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে দেব। হ্যাঁ রাইট, কিন্তু ওটা ইমপ্লিমেন্ট চালানোর জন্য আপনার তো ওই কমান্ডগুলো লেখা লাগবে যে আপনি কোন কোন কমান্ড এক্সিকিউট করবেন। ইউনিট টেস্টের জন্য আপনার ক্রোম ইনস্টল করতে হবে। আপনি ধরেন যে এজেন্টে আপনার পাইপলাইন চালাচ্ছেন, সেখানে তো আপনার ক্রোম ইনস্টল করতে হবে। এখন আপনি যদি না জানেন যে ইউনিট টেস্টে আমরা একটা জায়গা হচ্ছে আমরা টেস্ট কেস লিখতে পারি ইন্ডিপেন্ডেন্টলি। সো পরে হচ্ছে টেস্টটা রান করে দিলে, ওটা আমরা যেভাবে ফাইল ক্লাস রান করি ওইভাবে যদি রান করে দিই, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি সে হচ্ছে আমাদের টেস্ট রান শেষে হচ্ছে আমাদের একটা মেসেজ পাঠিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু সেটা আসলে কোথায় রান হয়, সেটা ব্রাউজারেই তো রান হয়, তাই না? ব্রাউজার ছাড়াও ওটা অনেকভাবে রান করা যায়। টিএসপিতে আমি জাস্ট একটা কমান্ড জব চালিয়ে দিলাম, ওভাবে রান করতে পারি। অন্যান্য প্রসেস অনেক ব্রাউজার ছাড়া অনেক রকম ভাবে রান করতে পারি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি বেসিক জানা লাগে আর কি। তখন মানে এটা আসলে আপনার ফার্স্ট ফেজে জানা লাগবে, অন্য এটা আরো অ্যাডভান্স টপিক আমি বলবো এই জিনিসগুলো। আচ্ছা শান ভাই, এইগুলো যখন হয় তখন এগুলো কি সব ওয়াইএমএল এ চিনাই দেওয়া লাগে, ওয়াইএমএল ফাইল দিয়া? না, আপনি যখন পাইপলাইন লিখবেন, যেমন ধরেন আপনি যদি ক্রোম ইনস্টল করেন, তাহলে তখন এইভাবে দিতে হবে। বলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ইনস্টল করতে হবে। যেমন আপনি npm ইনস্টল করেন, তো সেখানে বলে দিতে হচ্ছে ক্রোম ইনস্টল করতে, এইসব আর কি। তো এটা অ্যাডভান্স লেভেলের। তো আমি কইছিলাম যে ফ্লাস্কের নিয়ে। তো আমি এখানে দেখে নিলাম যে আমার এখানে শুধু ফ্লাস্ক ইনস্টল করে। তাহলে আমার এখানে আর কোনো কাজ নাই। আমি এখন এখানে জাস্ট ইমেজটা বিল্ড করবো। এই আমি ডকার ফাইলটা এখানে লেখাই আছে, তো আমার এখানে ডকার ফাইল লেখা লাগতেছে না, সেম জিনিস আছে। তো আমি এখন এখানে জাস্ট ডকারটা বিল্ড করব। এখানে ডট মানে হচ্ছে কি আপনার এর মধ্যে যেই ডকার ফাইলটা আছে সেটাকেও ধরবে। ডট বলতে কারেন্ট ডিরেক্টরি বোঝাচ্ছে। তো আমি এই কমান্ডটা চালাইলাম, এখন এখানে বিল্ড হওয়া শুরু করছে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমি যেটা দিছি, পাইথন ইনস্টল করতেছে। ও এখন স্টেপ বাই স্টেপ আগাবে, যেভাবে আমি লিখে দিছি ডকার ফাইলটা, স্টেপ বাই স্টেপ সেভাবে ও এক্সিকিউট হইতে থাকবে। তো আমরা দেখতেছি এখানে 2 3 সব হয়ে গেছে, 4 হচ্ছে, এখন একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ডকার ইমেজেস যদি দেই, তাহলে আমি এখানে পাইথন অ্যাপ নামে আমি একটা ইমেজ বানাইছি, সেটা 9 সেকেন্ড আগে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ইমেজটা পাইলাম। এখন আমি এটাই করবো, আমি এটাকে চালাবো। তার আগে আমি কি করি, তার আগে আমি আমার এই টিপোটে আর একটা সার্ভিস চলতেছে, সেটা হচ্ছে nginx এর। আমি সেটাকে অফ করি। আমি স্টপ দিয়ে জাস্ট কন্টেইনারের
আইডি দুইটা অক্ষর লিখলেই হয়ে যাবে। স্টপ হয়ে গেছে। এখন আমি এটা কি করব, এটাকে রিমুভ করে দেব। রিমুভ হয়ে গেছে। এখন আমি দেখি ডকার পেজ আমার কন্টেনার চলতেছে না, কারণ আমি একটি পোর্টে আমি এখন এটা চালাইতে পারবো। আমি এটা রান দিয়ে এটা ডিটাচ মোডে থাকবে, আমি পোর্ট ফরওয়ার্ড করব, আমি চালাবো আসলে 80-তে, আর ও আছে কিন্তু 5000-এ, তাহলে আমাকে 5000 থেকে 80-তে যেতে হবে। আমি এখানে যে নেম দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার পাইথন আরটা চলতেছে। তো আমি এখন 5000 দিতে হবে না পোর্ট? 5000 আমি 80-তে কনভার্ট করছি। ও আচ্ছা, 80-তে কনভার্ট করছেন। আচ্ছা, এই যে আমার এখানে আমি পাই গেছি আমার পাইথন ক্লাস ক্যাপ, আমি এটা লিখছিলাম। এখানে আগে কুবারনেটিস ছিল, আমি পরে ডকার চেঞ্জ করছি। তো হচ্ছে যে এই আমি সেন্টেন্সটা লিখছিলাম, পাইথন ক্লাস ইজ রানিং ফ্রম ডকার। তো এটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে চালাচ্ছি, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আগেরটাই ধরে রাখছে, এটা হচ্ছে ক্যাচ। তো এই জিনিসটা আসলে খুবই মানে ভয়ঙ্কর জিনিস আমি বলবো। তো আপনি একটা কিছু চেঞ্জ করে যখন ধরুন আপনি এটা দেখতে যাচ্ছেন, তো আপনার যাচ্ছে যে আপনার আগের জিনিস আছে, আপনি প্যানিক হয়ে যেতে পারেন যে এটা চেঞ্জ হয়নি। তো বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি প্রাইভেট উইন্ডোতে যাবেন। প্রাইভেট উইন্ডোতে একবারেই কাজ করতেছে। বা আপনি চাইলে এখানকার ক্যাশ কুকি ক্লিয়ার করতে পারেন। ক্যাশ কুকি ক্লিয়ার করেও দেখতে পারেন। তো ওটা আমরা এখন দেখলাম না, আমরা জাস্ট টেস্ট করলাম যে হ্যাঁ চলতেছে। তো এটা হচ্ছে ধরেন ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপের আপনারা ডকারে ফার্স্ট ধরেন একটা মাইক্রো সার্ভিস ডিপ্লয় দিবেন। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টি স্টেজ ডকার। আমরা এর আগে সিঙ্গেল স্টেজ দেখছি, এখানে একটা স্টেজ। এখানে জাস্ট একটা স্টেজ, ওই স্টেজে আমরা ডকারটা বিল্ড করছি, রান করছি। তো এখানে মাল্টি স্টেজে কি হবে, মাল্টি স্টেজে দুইটা স্টেজ থাকবে। একটা ফার্স্টে বিল্ড হবে, যে স্টেজে বিল্ড হবে সেই স্টেজে যে বিল্ড ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো নিয়ে আমরা কি করব, সেকেন্ড স্টেজে রান করাই দেবো জাস্ট। তো আমরা নর্মালি যদি অ্যাঙ্গুলারে কাজ করি বা নর্মাল অ্যাঙ্গুলারে যদি আমরা কাজ করে থাকি, তাহলে আমরা যখন অ্যাঙ্গুলারে বিল্ড করি তখন ওখানে কিন্তু একটা ডিস্ট ফাইল ক্রিয়েট হয়। তো ওই ডিস্ট ফাইলটা তে আসলে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট। নর্মালি আমরা অ্যাঙ্গুলারে যখন ডেভেলপ করি তখন টাইপস্ক্রিপ্ট থাকে, তারপর টাইপস্ক্রিপ্টের সাথে জাভাস্ক্রিপ্টও থাকে, অনেক লাইব্রেরি থাকে। তো আসলে কি হয়, এই টাইপস্ক্রিপ্টগুলা কম্পাইল হয়ে ওই পিওর জাভাস্ক্রিপ্টে আসলে কনভার্টেড হয়ে যায় যখন ওরা বিল্ড ফাইল বানায়। তো সেম জিনিস ডটনেট করেও আপনি যখন বিল্ড করবেন তখন ওখান থেকে একটা ধরেন ডিস্ট্রিবিউটেড একটা ফাইল ক্রিয়েট হবে, বা যেটাকে বলে পাবলিশ ফোল্ডার একটা ক্রিয়েট হবে। ওই পাবলিশ ফোল্ডারে আপনার সব DLL থাকবে। DLL হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি। আপনারা উইন্ডোজে যখন নর্মাল সফটওয়্যার ইনস্টল করেন দেখেন যে ওখানে আপনার যে ইনস্টলেশন ফাইল থাকে সি ড্রাইভে, ওখানে অনেক দেখবেন যে DLL ফাইল আছে। ওগুলো আসলে সব বিল্ড ফাইল, ওগুলো কিন্তু সোর্স কোড না। আপনি যদি গুগলের ফোল্ডারটা দেন
বা আপনি যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছেন, সেটা গেমেরও হইতে পারে, সেটা নর্মাল সফটওয়্যার হইতে পারে। তো সেটা যদি দেখেন দেখবেন যে ওখানে সব ডিএলএল আছে, ওটা কিন্তু সোর্স কোড না। তো আসলে বিল্ড ফাইলটা এটাই, বিল্ড ফাইলে সব বিল্ড ফাইল থাকবে। তো মাল্টি স্টেজ এটা হচ্ছে প্রোডাকশন বেস্ট প্র্যাকটিস। আপনি যখন আপনার মাইক্রো সার্ভিসকে প্রোডাকশনে ডিপ্লয় দিবেন অবশ্যই মাল্টি স্টেজ করে দিবেন, তাহলে আপনার কি ডকার ফাইলটা ভারী হবে না। তো ফার্স্টে এখানে আমরা দেখতেছি যে সেম জিনিস পাইথনে যেটা করলাম। এখানে আপনার অ্যাঙ্গুলার জন্য নোড লাগবে, তো আপনি নোড ইনস্টল দিলেন। এটাকে আপনি চাইলে একটা নাম দিতে পারেন যেন পরবর্তীতে আপনি সেটা ইউজ করবেন। যেমন এটা হচ্ছে অ্যাজ বিল্ড, মানে এটাকে পুরো এই স্টেপটা পুরাটার নাম হচ্ছে বিল্ড স্টেপ। তো আমি বিল্ড নাম দিলাম যেন আমি পরবর্তীতে যে এখানে কপি ফ্রম আছে, আমি যে কপি করব বিল্ড ফাইলটা কই থেকে কপি করব সেটা আমি এখানে লিখে দিছি যে বিল্ড থেকে আমি করব। শান ভাই ওই যে অ্যালপিনটা কি ওদের বেস পুরোটাই অ্যাঙ্গুলার জন্য, ওই যে অ্যালপিন নোড 8? হ্যাঁ, এনজিনিক্স আলপাইন হচ্ছে লাইট ইমেজ একটা। ও আচ্ছা আচ্ছা। আপনার তো সার্ভারে এটা ইনস্টল করতে হবে, তাই না? আপনি নরমালি যখন আপনি নরমালি ডেভেলপ করেন লোকালি, তখন তো কোনো সার্ভার ওইভাবে লাগবে না। আপনার নরমালি npm রান দিলে আপনার লোকালি রান হয়ে যায়। কিন্তু প্রোডাকশনে যখন কাজ করবেন তখন একটা সার্ভার ইনস্টল দেবেন। তো আমরা এটাতে আসতেছি, আগে এগুলা দেখতেছি। তো এটা আমরা লিখে দিলাম, ওয়ার্ক ডিরেক্টরি লিখলেন, আপনি কপি করলেন। আপনার প্যাকেজ ডট জেসন আছে সেটাও কপি করলেন। তারপর এখানে কি আপনি পাইথনে পিপ চালাই দিয়েছেন, পিপ ইনস্টল, এখানে npm ইনস্টল চালাই দিলেন। npm ইনস্টল দিলে ও সব কিছু প্যাকেজ ডট জেসনে যা যা লেখা আছে ও সব কিছু ইনস্টল করে দিবেন। তো এটা আপনাদের যারা নতুন তাদের জন্য একটু যদি সমস্যা পায় তাহলে আমি এখানে দেখাই দিই আর কি। জমান তোদের পিএসপির জন্য কি হয় এখানে? অ্যাঙ্গুলারের জন্য যেমন এনপিএম দেয়, পাইথনের জন্য পিপ, ডটনেটের জন্য মনে হয় রান বিল্ড নাকি জানি। তো এটা হচ্ছে সোর্স কোড বেসিক। আমি অ্যাঙ্গুলারের সোর্স কোডটা আছে, এই যে আমি বিল্ড করছি, এখানে ডিস্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এখানে সব ইনডেক্স জেএস আছে। এটা হচ্ছে মেইন সোর্স ফাইল। এখানে যে অ্যাপ আছে এখানে আমি বিভিন্ন মডিউল বানাইছি। এটা হচ্ছে পিএসপির জন্য তেমন কিছু লাগে না, পিএসপি ইনস্টল করার পরে তেমন কিছু লাগে। তো এটা হচ্ছে প্যাকেজ ডট জেসন, এখানে কি কি ইনস্টল, আমার কি কি ডিপেন্ডেন্সি আছে সব আছে এখানে। তো এগুলোর জন্য আপনাকে npm ইনস্টল চালাই দিলে সব ইনস্টল হয়ে যাবে। তারপর কি হতে npm রান বিল্ড, এটা দিলে ও বিল্ড হওয়া শুরু করবে। বিল্ড মানে কি, ও বিল্ড করে ওর একটা ডিস্ট ফাইল বানাবে, ডিস্ট ফোল্ডার বানাবে, ওখানে সব কিছু থাকবে আর কি, বিল্ডের জিনিসপত্র। তারপরে ও কি করবে, তারপর একটা জাস্ট nginx ইনস্টল দিবে ওখানে। এটার জন্য তো আমার অ্যাঙ্গুলার লাগতেছে না এই কাজের জন্য, কারণ কি আমার আমি যে বিল্ড করছি ও কিন্তু পিওর জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলছে, ও কিন্তু আর অ্যাঙ্গুলার নাই, ও জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে। তো ও জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে, ওর জন্য এখন নোড দরকার নাই। তো ওর জন্য এখন জাস্ট একটা সার্ভার হইলেই হবে, সেটা হচ্ছে লাইট একটা সার্ভার। আমি অ্যালপাইন মানে হচ্ছে লাইট, আমি nginx অ্যালপাইন দিয়ে দিলাম। তো এখন কি করব, আমি এখানে কপিও দিতে পারেন, অ্যাডও দিতে পারেন। আমি কি করলাম, অ্যাড মানে ওই যে কপি করে নিয়ে যাও। তো অ্যাড নর্মালি ইউজ হয় যে ইউআরএল এর ক্ষেত্রে বা যখন আপনার এক্সট্রাক্ট করবেন সেগুলোর ক্ষেত্রে অ্যাড ইউজ হয়। তো এখানে আমি আমার একটা কনফিগারেশন বানানো আছে, nginx কনফিগারেশন, সেটা গিটহাবে আমি হোস্ট করছি। তো ওটাই আমি কপি করে আমি আমার যে ডকার ইমেজ যে আছে সেই ইমেজের যে nginxটা আছে সেখানে আমি কপি করে দিলাম যে হ্যাঁ আমার একটা কনফিগারেশন আছে বানানো। আমি নর্মালি কি করতাম, নর্মালি যখন সার্ভারে ম্যানুয়ালি দিতাম আমি আবার ওখানে যাই, এর আগে ক্লাসে দেখাইছি যে nginx কনফে যায় এডিট করতেছি,
বা নতুন একটা কনফিগারেশন ক্রিয়েট করছি, সেখানে এডিট করতেছি। তো আমার এখানে কি করা লাগবে, আমি জাস্ট আগে একটা বানাচ্ছি ওটা কপি করে নিয়ে গেলাম। তারপরে আমরা কি করবো, তারপরে আমরা যে বিল ফাইলটা আমরা জেনারেট করছি সেই বিল ফাইলটা আমরা কপি করে এই যে ইউজার শেয়ার এনজিনেক্স মানে এনজিনেক্স এর যে ডিরেক্টরি আছে যেখান থেকে সার্ভ হবে সেখানে আমরা কপি করে জাস্ট নিয়ে গেলাম। এখন কি হবে, এখন ও এনজিনেক্স এ ও শিফট হয়ে গেছে, ওটা HTML JS সহ এখন ও কিন্তু ওখানে চলবে। শান ভাই, আপনার ওই যে অ্যাড এর পরে যে ইয়াটা, হ্যাঁ, এটা হয়েছে যে আপনার এই গিটের ভিতরে আছে না, এই এনজিনেক্স এর হ্যাঁ ইয়াটা। হ্যাঁ, আমার GitHub এ আছে। তো এখন এই ইমেজটা কি এখানে চলে যাবে নাকি? না না, ইমেজটা এখানে যাবে না, ওটার যে এনজিনেক্স কনফিগারেশনটা সেটা চলে যাবে শুধু। মানে আপনি ধরেন যে আমি একটা এনজিনেক্স কনফিগারেশন আছে, আমি সেটা কি করছি, কপি করছি, আমি এটা কপি করি। এখানে এই যে এটা লেখা আছে, এই যে এই ইনজেক্স কনফিগারেশনটা নিয়ে আমি কপি করে এই যে আমার যে ডকারের যে কনফিগারেশন আছে এনজিনেক্স এর, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে ইয়ে দিচ্ছেন আর কি, জাস্ট একটা সার্ভার। তো এটা হচ্ছে মাল্টি স্টেজ ডকার বিল্ড। মানে এই nginx এর কনফিগারেশনটা আমি হচ্ছে ডকারের কনফিগারেশনে পুল করে দেব, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডকার আমরা জাস্ট কি করতেছি, ধরেন আপনি যদি এটা সিম্পল ওয়েতে চিন্তা করেন, আপনি জাস্ট একটা কনফিগারেশন কপি করে নিয়ে যাচ্ছেন জি জি। সার্ভারের nginx এ কপি করে নিয়ে যাচ্ছেন। তো এটা আপনি চাইলে আপনার লোকাল থেকেও কপি করতে পারেন। তো আমরা কি করি, এটা বেস্ট প্র্যাকটিস না, লোকালি আপনি nginx conf লিখে রাখছেন, এটা আপনি সার্ভারের কনফিগারেশন লোকালি লিখে রাখছেন। এটা তো আপনি যখন কি করবেন, আপনি যখন ডেভেলপ করবেন তখন তো এটা ডেভেলপারদের কাছে ওই সোর্স কোডটা থাকবে, তাই না? nginx কনফিগারেশনটা তো হচ্ছে গ্লোবাল না, ওই অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল থাকবে, কিন্তু এই ফাইলটা আমি বলতেছি যে আপনি চাইলে এই ডিরেক্টরিতেও রাখতে পারেন। ধরেন এখানে nginx conf রাখে দিতে পারেন, ওটা কপি করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে এই ইউআরএলটা দেওয়া লাগতো না। কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না, আপনি এমন এক জায়গায় রাখলেন যেটা হচ্ছে ধরেন GitHub, হ্যাঁ GitHub এ থাকলো, তো সেটা আর কি হইলো, সেটা ওই GitHub এই আছে, সেটা লোকালি তো কনফিগারেশন ফাইল বানানোর তো দরকার নেই অযথা। আপনি যদি একটা ইউআরএল থেকে কপি করে নিয়ে যাইতে পারেন, তাহলে আপনি কেন আপনার সোর্স কোড বড় করবেন বা সোর্স কোডের সাইজ বাড়াবেন, দরকার তো নাই। এই জন্য ইউআরএল থেকে কপি করে নিয়ে গেছে। তো এটা হচ্ছে মাল্টি স্টেজ ডকার বিল্ডের জন্য। তো তারপর আমরা কি করব, ওই সেম ভাবে আমরা ডকার বিল্ডের কমান্ড চালাই দেবো, তারপর ওটা 80 পোর্টে রান করাই দেবো, তারপর আমরা দেখবো যে ওটা চলতেছে। এটা আমি কালকে দেখাবো। তো আজকে যেহেতু ক্লাসের টাইম ওরকম নাই, তো এটা কালকে দেখাবো, কালকে আরো অনেক কিছু দেখাবো। আচ্ছা, মাল্টি স্টেজটা কালকে দেখায় তাহলে আর কি। তো হ্যাঁ, মানে যেহেতু এটা আপনারা আবার প্র্যাকটিস করবেন, হয়তো টাইম পেলে করবেন, তো এই জিনিসগুলো আমি গ্রুপে অলরেডি মনে হয় দিছি, কিন্তু ডকার ক্র্যাশ কোর্সে এটা আছে, মানে যে পর্যন্ত আপনার প্র্যাকটিস দেখাইছি আমি ওই পর্যন্ত আর দেওয়া আছে। তো এগুলো আপনারা প্র্যাকটিস করে রান করান আপনাদের ভার্চুয়াল মেশিনে, তাহলে ধরেন আপনাদের নেক্সট যেই জিনিসগুলো আসবে সেগুলো বুঝতে হয়তো আরো ইজি হবে, কারণ আপনার প্র্যাকটিস করলে আপনার আরো ক্লিয়ার করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।